এক সপ্তাহ পর অপু বাসার ভেতরে প্রবেশ করতেই ইভা অপুর কলার ধরে অপুর গালে কষে চর বসিয়ে দিল। অপু অবাক হয়ে ইভার দিকে তাকিয়ে পড়ল। এর মানে কি ইভা? একদম চুপ। তোর নোংরা মুখে আমার পবিত্র নামটি নিবি না। তুই ব্যবসার কথা বলে খারাপ মেয়ে মানুষ নিয়ে মাসের মধ্যে এক সপ্তাহ দু সপ্তাহ বিভিন্ন শহরে ফুর্তি করে বেড়াস। আমি তোর সংসার করব না। তুই আজ আমাকে ডিভোর্স দিবি। কথাটি বলে আবার অপুর গায়ে হাত তুলতে যাবে এমন সময় অপুর মা এসে ইভার হাত ধরে ফেললো। ইভা উত্তেজিত হয়ে বলল, আপনার এত বড় সাহস, আপনি আমার হাত ধরলেন? তোমার সমস্যা কি? তুমি কার সাথে কথা বলছো তা কি ভুলে গেছো? আপনি ভুলে গেছেন আপনি কার সাথে কথা বলছেন। এবার আর অপু নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। ইভার গালে কষে চড় বসিয়ে দিল। ইভা গাল চেপে ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি? চরিত্রহীন লম্পট, আজ তোদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। বলেই হন হন করে বেডরুমের দিকে চলে গেল। অপুর মা অপুর কাছে জানতে চাইলো, কি হয়েছে সত্যি করে বলতো। মা, বিশ্বাস করো, ও যা বলছে আমি এমন কিছুই কখনো করিনি, আর করতে পারবো না। ও আমার নামে মিথ্যা কথা বলছে। এখন জানি না কি করে, ইদানিংকাল বেশি খারাপ ব্যবহার করে সবার সাথে। এর কারণটা কি সেটাই বুঝতে পারছি না। তুই বেডরুমে যা, শান্ত করার চেষ্টা কর। অপু বেডরুমের দিকে চলে গেল। অপু বেডরুমের সামনে আসতেই ইভা ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। অপু জানতে চাইলো, কোথায় যাচ্ছ তুমি? তোর নামে মামলা করতে যাচ্ছি। তুই আমাকে হাত তুলেছিস, আমি তো সংসার করব না। তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো। ইভা, এখন কিন্তু তুমি অতিরিক্ত বাড়াবাড়ি করছো। যে স্বামী তার স্ত্রীকে পরিপূর্ণ শারীরিক তৃপ্তি দিতে পারে না, বাহিরে পরনারীতে আসক্ত, তার সাথে বাড়াবাড়ি না করে কি আদর করব? ইভা, তুমি এসব কি বলছো? কেন আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছো? এমন সময় অপুর ছোট বোন প্রিয়া তার রুমের সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আর হাতে তালি দিতে দিতে বলল, বা দারুণ ব্যাপার। অপু ইভা দুজনেই অবাক হয়ে গেল। ইভার রাগারও বেড়ে গেল। রাগান্বিত হয়ে প্রিয়া রুমের দিকে পা বাড়ালো। প্রিয়ার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হাতে তালি দিয়ে কি মজা করছো? আমি তোমার অভিনয় দেখে মজা পেয়েছি, তাই আনন্দ প্রকাশ করছি। মানে তুমি এসব কি বলছো? এতদিন শুনেছি চোরের মায়ের বড় গলা হয়, কিন্তু আজ তা নিজের চোখে দেখলাম। শাক দিয়ে তুমি মাছ ঢাকতে চাইলেও ও মাছ তো শাক দিয়ে ঢাকবে না। অপুর মা দরজার সামনে দাঁড়িয়ে বলল, প্রিয়া, তুই কি বলছিস? তোর কথার আগাগোড়া তো আমি কিছুই বুঝতে পারছি না। ইভা বলল, তোমার কি ধারণা আছে তোমার এই উল্টাপাল্টা কথার কারণে আমি তোমার নামেও মামলা করব? মামলা তো আমি তোমার নামে করব, কারণ আমার কাছে তো তোমার কুকৃতির প্রমাণ আছে। কথাগুলো শুনে ইভার চোখ বড় বড় হয়ে গেল। আমতা আমতা করে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার এত বড় সাহস? অপু আসলে বুঝতে পারছে না প্রিয়া কি বলতে চাচ্ছে। প্রিয়া বলল, ভাইয়া, তুমি জানো না এই মহিলা তোমার নামে কেন বদনাম দিচ্ছে, কেন তোমার গায়ে হাত তুলেছে? অপু জানতে চাইল, কেন? এই মহিলা পরকীয়ায় আসক্ত। কথাটি শুনে সবাই চমকে উঠল। ইভা বলল, মিথ্যা কথা, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রিয়া বলল, এতদিন মুখ বুঝে তোমার সব অন্যায় অপরাধগুলো চেপে রাখার চেষ্টা করেছি, ভেবেছি তুমি ভালো হয়ে যাবে, কিন্তু আজ অকারণে তুমি আমার ভাইয়ের নামে বদনাম দিলে, তাকে মারধর করলে। তোমাকে তো আমি ক্ষমা করতে পারি না। অপুর মা বলল, কি হয়েছে একটু খুলে বল। কি হয়েছে শুনবে? তাহলে শোনো। সপ্তাহখানেক আগে তুমি যখন ব্যবসায়িক কাজে ঢাকা গিয়েছিলে, ঠিক তখন ইভা বয়স্ক একজন লোককে নিয়ে বেডরুমের ভেতর ঢুকেছিল। আমি পেছন থেকে ডাক দিতেই থতমতো খেয়ে দাঁড়িয়ে গেল। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর ইভা বলল, প্রিয়া, তুমি আজ কলেজে যাওনি? সকালে তো কলেজে যাবার কথা বলে আমার কাছ থেকে গাড়ি ভাড়া নিলে। আমার শরীরটা খারাপ লাগছে, সেজন্য যাইনি। তা উনি কে? ইভা কি বলবে বুঝতে পারছে না। ইভা কাপা কাপা গলায় বলল, উনি আমার আঙ্কেল, দেশের বাইরে থাকে, হঠাৎ করে আমার সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তা তুমি কেমন আছো? ভালো। আচ্ছা ভাবি, তোমার আঙ্কেলকে নিয়ে রুমের ভেতরে যাও, আমি চা নাস্তা দিচ্ছি। না না, চা নাস্তা লাগবে না, আমি কিছু সময় পর চলে যাব। তা কি করে হয়? তোমার আঙ্কেল আমাদের বাসায় প্রথম এসেছেন, চা নাস্তা তো খেতেই হবে। সমস্যা নেই, আঙ্কেল কিছু খাবে না, ডায়াবেটিক্সের রুগী তো। আচ্ছা ঠিক আছে, রুমের ভেতরে গিয়ে বসো। তারা দুজনেই রুমের ভেতরে চলে গেল। আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। অনেক সময় পর আমি রান্নাঘর থেকে বের হয়ে খেয়াল করলাম দরজা আটকে অনেক সময় তারা রুমের ভেতরে আছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না তারা দরজা আটকে রেখেছে কেন। হঠাৎ দরজা খুলে গেল। আমি রান্নাঘরের আড়ালে গিয়ে দেওয়ালের পাশে দাঁড়িয়ে দেখতে লাগলাম লোকটি রুম থেকে বের হওয়ার আগে ইভার কপালে চুমু খাচ্ছে। তারপর লোকটি বাসা থেকে বের হয়ে গেল। আমি কিছুটা চিন্তায় পড়ে গেলাম, কেমন আঙ্কেল হয়? এত সময় দুজন দরজা বন্ধ করে রুমের ভেতরে ছিল, যাবার সময় ভাবির কপালে চুমু খেলো। ভাবতে ভাবতে কোনো কুল কিনারা পেলাম না। পরদিন আমি কলেজে যাবার নাম করে বাসার মধ্যে লুকিয়ে রইলাম। কিছু সময় পর আস্তে আস্তে রুম থেকে বের হতেই চোখ পড়লো মেইন দরজায়। দেখতে পেলাম ভাবি দরজা খুলে দিচ্ছে, আর এই বয়স্ক লোকটাই বাসার ভেতরে প্রবেশ করলো। আমি আস্তে করে আমার রুমের পর্দার আড়াল হয়ে গেলাম। ভাবি লোকটাকে জড়িয়ে ধরলো। তারপর দরজা বন্ধ করে লোকটাকে নিয়ে আস্তে আস্তে দুজন বেডরুমের দিকে চলে গেল। বেডরুমের ভেতরে ঢুকলো ঠিকই, কিন্তু আজ আর বেডরুমের দরজা আটকালো না। আমি আস্তে আস্তে তাদের বেডরুমের সামনে আসলাম। উকি মেরে যা দেখলাম তা দেখতে হয়তো আমি প্রস্তুত ছিলাম না। দুজন দুজনকে জড়িয়ে ধরে ভাবি লোকটির বুকের উপর মাথা রেখে বলছে, তুমি বলেছো আমাকে একটা ফ্ল্যাট দিবে, একটা গাড়ি কিনে দিবে, এখনো দিচ্ছ না কেন? অবশ্যই তোমাকে ফ্ল্যাট দিব, গাড়ি দিব, আর সেই ফ্ল্যাটে তোমাকে নিয়ে আমি থাকবো। আর গাড়ির কথা বলছো, তোমাকে নিউ মডেলের একটা গাড়ি কিনে দিব, যে গাড়িতে তুমি আর আমি দুজনে লং ড্রাইভে যাবো। বলেই দুজনে হাসাহাসি করতে লাগলো। আমি আমার হাতের মোবাইলটা বের করে ভিডিও করতে লাগলাম, কারণ আমি জানতাম এটা প্রমাণ হিসাবে না রাখলে হয়তো ভবিষ্যতের জন্য খারাপ কিছু অপেক্ষা করবে। আমি সেদিন ওদের কিছু বলিনি, চুপচাপ ভিডিও করে বাসা থেকে বের হয়ে
গেলাম। বিকালবেলা আমি বারান্দার সামনে থেকে যাচ্ছিলাম, তখন খেয়াল করলাম ভাবি বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে দাঁড়ালাম, কিন্তু সে এতটা কথার গভীরে ছিল আমাকে সে খেয়াল করলো না। কিন্তু তার কথার ভাঁজে বুঝতে পারলাম সে তার নামধারী আঙ্কেলের সাথে কথা বলছে। হঠাৎ পেছনে ফিরতেই আমাকে দেখে চমকে উঠলো, থতমত খেয়ে বলল, প্রিয়া তুমি এখানে কখন আসলে? এই তো আসলাম। তা তুমি কার সাথে কথা বলছিলে? কাপা কাপা গলায় বলল, আমার ওই আঙ্কেলের সাথে কথা বলছিলাম। ভাবি তুমি কি আমাকে বোকা মনে করো? আমি খোঁজ নিয়ে জেনেছি তোমার সম্পর্কে কোনো আঙ্কেল নেই। শুধু শুধু আমার সামনে নাটক কেন করছো? তোমার সুন্দর একটা জামাই আছে, সুন্দর একটা সংসার আছে। আমি আম্মা তোমাকে কখনোই জ্বালাতন করি না, তারপরও তুমি ফ্ল্যাটের স্বপ্ন দেখো, গাড়ির স্বপ্ন দেখো। ওই লোকটির বুকের উপর মাথা রেখে সেই স্বপ্নগুলো তুমি প্রকাশ করো। কথাগুলো কি ঠিক? আমার কথা শুনে ভাবি বুঝতে পারলো সে আমার কাছে ধরা খেয়ে গেছে। মুহূর্তের মধ্যে নিজের রূপ বদলে ফেলে নেকা কান্না করতে করতে আমার দুহাত ধরে অনুনয় বিনয় করে ক্ষমা চাইতে লাগলো। আমি ভাবির কান্না দেখে নিজের মনকে আর শক্ত করে রাখতে পারলাম না। আমি সেদিন আমার ভাইয়ের কথা ভেবে ওর মতো খারাপ মহিলাকে ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম ওদের সংসারটা যেন না ভাঙে, কিন্তু ঢেকি স্বর্গে গেলেও যে ধান ভাঙে তার উদাহরণ হলো এই খারাপ মহিলা। ও ভালো হতে পারেনি, তাই ভাইয়া তোর সাথে এমন নাটকটা করছে। এখনো ওই লোকটার সাথে ও পরকীয়ায় জড়িত আছে। ও স্বপ্ন দেখছে অল্প সময়ের মধ্যে বড়লোক হয়ে যাবে। ভালোভাবে স্বামীর সংসার করা ওর নীতি নয়, তাই তো অহেতুক তোর উপরে মিথ্যা অভিযোগ দিয়ে তোর গায়ে হাত পর্যন্ত তুললো। দূর থেকে দাঁড়িয়ে অপু তার মা সমস্ত ঘটনা শুনে দৌড়ে কাছে এসে দাঁড়ালো। অপুর মা ইভার চুলের মুঠি ধরে চুলকার ছেড়ে বলল, অপু পুলিশকে খবর দে। প্রিয়ার কাছে যখন সাক্ষী প্রমাণ আছে তখন ওকে আর ওই লোকটাকে পুলিশে দিব। ইভা এবার হাউমাউ করে কান্না করতে লাগলো, দুহাত জোর করে সবার কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের দৃষ্টিতে কি মনে হয় ইভা কি ক্ষমা পাওয়ার যোগ্য? মন্তব্য করে জানিয়ে দিন। আর যারা লোভ করে স্বামীর সংসারের মায়া না করে পরকীয়া আসক্ত হচ্ছেন তারা অবশ্যই সাবধান হয়ে যান। পরকীয়া কখনোই আপনাকে সুখে রাখতে পারবে না। পরকীয়া একটা সামাজিক ব্যাধি, তা প্রতিশোধের জন্য অবশ্যই এমন শাশুড়ি এমন ননদ হওয়া উচিত। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল, সম্পাদনায় মোজাম্মেল। ধন্যবাদ।